তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব এবিটিএ টেস্ট পেপার যে আছে 23 নম্বর পাতায় যে প্রথম স্কুলটা আছে তার আমরা এমসিকিউ শূন্যস্থান বা প্রথম যে 1 মার্কের প্রশ্নগুলো আছে সেগুলোর আমরা প্রশ্ন উত্তর আগে এই ভিডিওতে করব। তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এক দাগের প্রশ্ন যেটা বলা আছে, বলছে ax² + bx - c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো। এখানে চারটা অপশন দেওয়া আছে a b c d করে। তো আমরা বীজ দুটি সমান হওয়ার জন্য যে শর্তটা জানি সেটা আমরা করব, আর এখানে অবশ্যই আমরা সমাধান করে উত্তরগুলো আমরা বের করব। অঙ্কের জিনিস সমাধান করেই করতে হয়, তাই আমরা মুখস্থ করব না। অঙ্কের জিনিস কোনোদিন মুখস্থ করে হয় না। তো দেখো, সমীকরণটা বলা আছে ax², সমীকরণটা বলা আছে ax² + bx - c = কত? 0। তো আমরা জানি এরকম টাইপের যদি কোনো সমীকরণ থাকে ax² + bx + c = 0, তো তার সমীকরণ হয়, তার নিরূপকটা হয় এরকম b² - 4a × c। এরকমটা কি হয়? নিরূপক হয় যদি সমীকরণটা এরকম আকারে থাকে। আরো শর্ত জানি যে সমীকরণের বীজ দুটো যদি সমান হয় তাহলে এই নিরূপকটা সমান কি হয়? 0 হয়। এখন আমরা এখানে যদি দেখি তাহলে a এর মানটা হচ্ছে a, b এর মানটা হচ্ছে b, আর c এর মানটা কত হচ্ছে -c। তাহলে এই সমীকরণের যেহেতু বীজ দুটো সমান, কি বলছে? এই সমীকরণের বীজ দুটো যেহেতু সমান, তাহলে এর নিরূপকের মান কি পাবো? আমরা 0 পাবো, অর্থাৎ b² - 4 × a × c। c বলতে এখানে c এর মানটা হচ্ছে -c = কি পেয়ে যাবো? তাহলে আমরা 0 পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা আরো সরল করি তাহলে পেয়ে যাচ্ছি, দেখো, b² আর এখানে মাইনাস মাইনাসে প্লাস পেয়ে যাচ্ছি 4ac = কি পেয়ে যাচ্ছি? তাহলে 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা সঠিক উত্তর যেটা পেয়ে যাব সেটা হচ্ছে অপশন নাম্বার ডি দাগ, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা কি দাগ? ডি দাগ। তো 1-এর 1 করলাম এটা। এরপর 1-এর 2 এর প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোন মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, চারটা অপশন দেওয়া আছে p/4, p/2, 2p, আর এখানে বলা আছে কত? 4p। এখানে মূলধনের পরিমাণটা কিন্তু বলা নেই। বলছে কোন মূলধনের কত পার্সেন্ট r% হারে n বছরের সরল সুদ। তো এখানে যদি আমরা আসলটা ধরে নিই কত? x। আসলটা কি ধরে নেব আমরা? x। তাহলে আমরা শর্ট সূত্র জানি যে p/r/t কত? 100 = i। তো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে p-টা কিন্তু দেওয়া নেই, p-টা কিন্তু আমাদের দেওয়া নেই। r এর মানটা r দেওয়া আছে, আর t এর মানটা দেওয়া আছে কত? n। t এর মানটা কত দেওয়া আছে? n। তাহলে এখন আমরা ডাইরেক্ট শর্তানুসারে যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এরকম, p এর মান সাপোজ ধরে নিচ্ছি, আমরা কি ধরে নিচ্ছি? এটা x ধরে নিচ্ছি। তাহলে p এর মানটা হচ্ছে এখানে x, r এর মানটা হচ্ছে r, আর t এর মানটা হচ্ছে n। তাহলে p/r/t কত লিখবো আমরা? 100। আর এই মানটাই প্রশ্নে কত বলা আছে শর্ত অনুসারে? PNR/P কত? 25। আবার বলছি, আমাদের সূত্র যেটা জানি সেটা হচ্ছে p/r/t/100 = কত? i। তো এই প্রশ্নে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে r এর মানটা হচ্ছে r, আর t এর মানটা হচ্ছে কত? n। তো বলছে কত টাকার সুদের পরিমাণ কত হবে? PNR/25 হবে। আমরা ধরে নিচ্ছি কত টাকা? x টাকার পরিমাণটা ধরে নিচ্ছি, মানে আসলটা ধরে নিচ্ছি কত? x টাকা। তাহলে p/r/t/100 এর সূত্র ফেলে আমরা শর্তানুসারে কি করব? সমান করছি। তো এটা যেহেতু আমরা সংক্ষেপ করাচ্ছি, ভাষা দিয়ে আমরা করাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য আমরা করছি এরকম। তাহলে উভয় পক্ষ দেখো, যদি আমরা এখান থেকে n কে বাদ দিয়ে দিই, r বাদ দিয়ে দিই, আর এখান থেকে আমরা কি করছি? 25 কে 4 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছে 100। তাহলে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x/4 সমান ডান দিকে হচ্ছে p। তাহলে এখান থেকে x সমান পেয়ে যাচ্ছি কত? 4p। তাহলে আসলের পরিমাণ কত টাকা ছিল? 4p। অর্থাৎ সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা কত দাগ? ডি দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 3-এরটা বলা আছে ABCD একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল BC
আরো বলা আছে যদি কোণ এবিসি সমান 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান এই চারটার মধ্যে কোনটা হবে। তো অবশ্যই যখনই আমরা জ্যামিতির অঙ্ক দেখব প্রথম কাজ হচ্ছে আমরা প্রশ্ন করে ছবিটা আগে এঁকে নিব। তাহলে প্রথমে আমরা দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কথা বলা আছে। বৃত্তস্থ মানে কি? অবশ্যই একটা বৃত্ত আঁকবো আর এই বৃত্তের মধ্যে একটা কি থাকবে? ট্রাপিজিয়াম থাকবে। তো সাপোজ ধরো আমি এই বরাবর একটা দাগ টানলাম, এই বরাবর একটা দাগ টানছি, আর এখানে একটা দাগ আর এখানে একটা দাগ টানছি। এবার নামকরণ করে দিই আমরা। এবিসিডি এইভাবে নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, আর এটা নাম দিলাম ডি। বৃত্তস্থ মানে কি? এই যে ট্রাপিজিয়ামের যে চারটা শীর্ষবিন্দু আছে এটা যাতে বৃত্তের পরিধির উপরে অবশ্যই থাকতে হবে, এটা হচ্ছে বৃত্তস্থ হওয়ার শর্ত। আর এডি সমান্তরাল কি বলা আছে? বিসি। তাহলে এই এডি বাহুটা হচ্ছে বিসি বাহুর সঙ্গে কি সমান্তরাল। কোণ এবিসি এর মান বলা আছে 75, এই কোণটার মান বলা আছে কত? 75 ডিগ্রি। বলছে কোণ বিসিডি এর মান কত? এই কোণটার মান চেয়েছে, এই কোণটার মান চেয়েছে, এই কোণটার মান কত? এবার দেখো নিচু ক্লাসে আমরা একটা থিওরি শিখেছিলাম যে দুটো সমান্তরাল সরলরেখার যদি একটা ছেদক বা ভেদক থাকে তাহলে এই ছেদক বা ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণগুলো থাকে সেই অন্তস্থ কোণগুলোর সমষ্টি হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুটো যদি অন্তস্থ একই পাশে অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তো দেখো না আমাদের এডি বাহুর সঙ্গে বিসি বাহুটা কি বলা ছিল? সমান্তরাল বলা ছিল। তাহলে এখানে এডিটা কি হয়ে যাবে? এবিটা হয়ে যাচ্ছে একটা ছেদক বা ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা একই পাশে কি হচ্ছে? একই পাশের দুটো অন্তস্থ কোণ, একই পাশের দুটো অন্তস্থ কোণ। তাহলে আমরা এই এ কোণটার মান অর্থাৎ বিএডি কোণটার মান কত পেয়ে যাব? কোণ বিএডি এর মান পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এটা আমরা বাদ দিয়ে পেয়ে যাচ্ছি কত? 105 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম কত আমরা? 105। আরো জানি কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা কি হয়? সম্পূরক কোণ। অর্থাৎ কোণ বিএডি আর কোণ বিসিডি এর যোগফল হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো তার মধ্যে তো এই কোণটার মান বলা আছে কত? 150। তাহলে এখান থেকে আমরা কোণ বিসিডি এর মান পেয়ে যাব, কোণ বিসিডি এর মান পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। তার বিয়োগ করে আমরা আবার পেয়ে যাচ্ছি কত? 75। তাহলে এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাব অপশন বি, দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরেটা দেখো কি বলছে? বলছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এ যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হয় তবে থিটার মান কত হবে? এখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বা 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি করব? মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। তো যেটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, যেটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত লেখা আছে? 0। তো দেখো আমরা এরকম একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে যদি আমরা cos স্কয়ার থিটা লিখি তাহলে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার বলছি দেখো আমরা একটা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান লিখতে পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। যে প্লাস sin স্কয়ার ছিল সেটা ডান দিকে গিয়ে হয়ে গেল মাইনাস। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারবো আমরা এই মানটা, cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারবো আমরা এই মানটা। তাহলে বাদ দিয়ে লিখছি 3 মাইনাস 3 sin থিটা মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? তাহলে 0। বা এখানে লিখছি 3 মাইনাস 3 sin থিটা মাইনাস 1 আর মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস sin স্কয়ার থিটা সমান 0। এটাকে আমি একটু সাজিয়ে লিখছি। আগে লিখছি sin স্কয়ার থিটা
এটা হচ্ছে -3 sin থিটা, 3 মাইনাস 1 হচ্ছে +2 সমান কত 0। এটা দেখো যেমন আমরা x এর দ্বিঘাত সমীকরণ জানি, ঠিক একই রকম ভাবে sin থিটাকে আমরা এখানে কি ভাববো x ভাববো, sin থিটাকে কি ভাববো আমরা x ভাববো। তাহলে এটাকে ভাববো x² - 3x + 2 কত 0। এই আমাদের নিয়ম হচ্ছে লাস্টের যে সংখ্যাটা থাকে 2 কে ভেঙে আমরা কি পাবো 2 পাবো আর 1 পাবো, আর এই সাইনটা যেহেতু প্লাস আছে 2 আর 1 যোগ করে আমরা কত পেয়ে যাব 3 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি sin স্কয়ার থিটা প্লাস 2 প্লাস 1 sin থিটা প্লাস 2 0, বা sin স্কয়ার থিটা এটা হয়ে যায় -2 কত লিখতে পারবো তাহলে sin থিটা প্লাস মাইনাসে -1 ইনটু sin থিটা প্লাস 2 0, বা এখান থেকে আমরা লিখতে পারছি এই দুটো থেকে আমরা sin থিটা কমন নিতে পারছি, এখান থেকে আমরা sin থিটা কমন নিতে পারছি। তাহলে কমন যদি নিই তাহলে এখানে পড়ে থাকছে sin থিটা -2, আর এখান থেকে -1 কমন নিচ্ছি, এটাকে লিখতে পারবো আমরা sin থিটা -2 সমান কত 0, বা sin থিটা একবার কমন নিচ্ছি sin থিটা -2, আর এখান থেকে sin থিটা মাইনাস পেয়ে যাচ্ছে কত 1, sin থিটা -1 0। এখান থেকে আমরা একবার লিখব তাহলে হয় sin থিটা -2 0, আর একবার লিখতে পারবো হচ্ছে sin থিটা -1 0। তাহলে দেখো এখানে sin থিটা -2 যদি থাকে ডান দিকে গিয়ে হয়ে যাচ্ছে +2। আচ্ছা আমরা জানি sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে কত 1, sin থিটার সর্বোচ্চ মান 1, কিন্তু এখানে কত পেয়ে যাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি, এটা গ্রহণযোগ্য হবে না। এখান থেকে আমরা লিখতে পারছি sin থিটা সমান তাহলে +1 ছিল ডান দিকে গিয়ে -1 ছিল ডান দিকে গিয়ে প্লাস, এখন আমরা sin কত ডিগ্রির মান জানি 1, অবশ্যই sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে sin দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিব, থিটা সমান কত ডিগ্রি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা ডি দাগেরটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসবে, আর যেগুলো নতুন অঙ্ক সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে সঙ্গে সঙ্গে। নেক্সট আমরা তারপরের প্রশ্ন পড়ছি। তো বলছে দেখো একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত। বলছে একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে ছবিটা যদি আমরা আঁকি তাহলে পেয়ে যাবে এরকম, একটা হচ্ছে গোলক যেটা আছে কার মধ্যে একটা ঘনকের মধ্যে, তাহলে বলছে এই যে গোলকটা আছে এর আয়তন হচ্ছে 4/3 কত পাই আর কিউব। আচ্ছা এটা যদি 4/3 পাই আর কিউব হয় তাহলে অবশ্যই এর ব্যাসার্ধটা কত, তাহলে আর এর ব্যাসার্ধটা কত পেয়ে যাবো আমরা আর পেয়ে যাব, তাহলে এর ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি কত আমরা আর, তাহলে এদিকে আর হলে এটাও কত আর, তাহলে এই যে ঘনকটা আছে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত পেয়ে যাবো আমরা 2r, এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত পেয়ে যাবো 2r। এখন লক্ষ্য করো আগে চেয়েছে কার অনুপাত, আগে চেয়েছে তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 2r হয় তাহলে এর আয়তন পেয়ে যাবো বাহু কিউব অর্থাৎ 2r তার কিউব, আর গোলকটার আয়তন তো বলা আছে 4/3 কত পাই আর কিউব, তাহলে এটাকে আমরা সমাধান করলে উত্তরটা পেয়ে যাব। তো আমরা জানি 2 এর কিউব কত বলো 8 আর কিউব অনুপাত পেয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব, এখান থেকে আমরা আর কিউব বাদ দিয়ে দিলাম, এটা কেটে দিচ্ছি 2, তাহলে পেয়ে যাচ্ছি 2
অনুপাত পাই বাই 3। তো এটাকে আমরা কি করব, পূর্ণ ভগ্নাংশে করব। তার জন্য এখানে হরে যে 3 আছে এই 3 দিয়ে আমরা দুটো পদকে গুণ করব। তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 গুণ 3 অনুপাত পাই বাই 3 টু কত 3। তাহলে এটা পেয়ে যাচ্ছি, কেটে গেল 3 দুগুণে 6 অনুপাত পাই। তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাবো আমরা কত, সি দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে 6টা দেখো, বলছে একটা হচ্ছে x প্লাস 1, তারপরে হচ্ছে x প্লাস 2, তারপরে হচ্ছে 32, 35, তারপরে বলছে 36, তারপরে বলছে 40। এই যে ডাটা গুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে মধ্যমা হয় কত 20। বলছে এগুলা এক্স থাক, কোনো সমস্যা নেই, এগুলাকে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। আর বলছে এই যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যমা হচ্ছে কত 20। তাহলে বলছে এক্স এর মান কত হবে। তাহলে মধ্যমা মানে হচ্ছে যে মধ্যখানে আছে সেটা গুনবো। এখন আমরা দেখো এটাকে ভাববো একটা 1 2 3 4 5 6। তাহলে এই দিক থেকে আমরা যদি দুটো জিনিস বাদ দিয়ে দিই আর এখান থেকে যদি আমরা দুটো জিনিস বাদ দিয়ে দিই, তাহলে মিডিলে পড়ে থাকছে কত 32 আর 35। মিডিলে পড়ে থাকছে 32 আর 35। সরি, আমার একটু ভুল হয়েছে, এখানে আরো আছে 9 10 12 দিয়ে আছে। দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 9, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে x প্লাস 1, তারপরে হচ্ছে x প্লাস 3, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে 36, তারপরে হচ্ছে গিয়ে 40। বলছে এই তথ্যগুলা কি হচ্ছে ঊর্ধ্বক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানো আছে। এই তথ্যগুলা ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে বলছে এই তথ্যগুলার মধ্যমা যার উত্তর বলছে কত 20। তাহলে এক্স এর মান কত হবে। তাহলে দেখো এই তথ্যগুলা যেহেতু ছোট থেকে বড় আকারে সাজানো আছে, আমি দেখবো এখানে টোটাল কতটা তথ্য আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে যুগ্ম সংখ্যা আছে। আমরা এখান থেকে 4টা তথ্যকে যদি বাদ দিই আর এখান থেকে যদি 4টা বাদ দিই, তাহলে মিডলে দেখো দুটো থাকছে, মধ্য এই মধ্যখানের সংখ্যা কটা থাকছে দুটো থাকছে। আর মধ্যখানের সংখ্যা যদি দুটো হয় তাহলে মধ্যমা হয় ওই দুটো সংখ্যাকে আমরা যোগ করব আর তার অর্ধেক করে দিব। তাহলে x প্লাস 1 যোগ করব আর x প্লাস 3 যোগ করব আর তাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এটা পেয়ে যাব কি মধ্যমা। আর এই মধ্যমাটাই বলা আছে কত 20। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারবো এটা সমান কত 20। তাহলে এটা যদি আমরা এখন সমাধান করি, তাহলে x প্লাস x পেয়ে যাচ্ছি 2x, 1 প্লাস 3 পেয়ে যাচ্ছি কত 4 বাই কত 2। এটা সমান পেয়ে যাচ্ছি আমরা তাহলে 20, বা এখান থেকে পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা এরকম লিখতে পারবো যে বা 2x প্লাস 4 সমান হচ্ছে 2 গুণ 20 মান হচ্ছে কত 40, বা 2x সমান 40 মাইনাস 4, বা 2x সমান কত পেয়েছি তাহলে 36। এখান থেকে x সমান পেয়ে যাচ্ছি 36 বাই 2, কাটলে কত পেয়ে যাব 18। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি আমরা 18। তাহলে দেখো অবশ্যই আমাদের একটা অপশনের সঙ্গে মিল হবে। এই দেখো সঠিক উত্তর তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত সিধা। তো আমরা এমসিকিউ যে কটা ছিল সেটা আমরা করে ফেললাম। এরপরে যে শূন্য স্থান আছে সেটুকুটা আমরা করব। তো দেখো তারপরে প্রথম যে শূন্য স্থানের শূন্যস্থান একটা দেখো বলছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অন্যনক হলে শূন্যস্থানে কি বসবে। তাহলে 2 এর 1 বলা আছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কত 0।
তো এই সমীকরণের বীজগুলা কি বলা আছে? অন্যনক, মানে একটা বীজকে যদি আমরা আলফা ধরি তাহলে অপরটা কি হবে? 1/আলফা হবে। কি ধরি? অন্যনক যেহেতু বলা আছে, আমরা যদি কোনো সমীকরণের বীজকে আলফা বিটা দ্বারা ধরতে হয়, তাহলে এখানে আলফার মানটা আলফা দেওয়া আছে, আর বিটার মানটা কি হচ্ছে? তাহলে আলফার অন্যনক হবে, অর্থাৎ 1/আলফা। তো আমরা একটা শর্ত জানি যে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু আলফা সমান হচ্ছে c/a। তাহলে এখানে দেখো আলফা আলফা যদি আমরা কেটে দিয়ে কোনো যদি গুণ করি, তাহলে এখানে পড়ে থাকছে কত? 1/c/a। তাহলে এখানে পেয়ে যাবো c সমান কত? a। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের শূন্যস্থানে বসবে। c সমান কত হবে? a হবে। 2 এর 1 গেল। তারপরে 2 এর 2 দেখো, বলছে দুটি করণীর সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা কি হবে? পরস্পর। যেহেতু গুণফল আর যোগফল বলছে, তাহলে এরা হবে পরস্পর অনুবন্ধী করণী। এরা হবে কি? শূন্যস্থানে বসবে পরস্পর অনুবন্ধী করণী। শূন্যস্থানে বসবে পরস্পর অনুবন্ধী করণী। তারপরে 3টা দেখো, বলছে যদি x ভ্যারিজিয়াস y এবং u ভ্যারিজিয়াস z হয় তবে x u ভ্যারিজিয়াস ড্যাশ হবে। তাহলে দেখো এখান থেকে x ভ্যারিজিয়াস হচ্ছে y, আর একটা লেখা আছে u ভ্যারিজিয়াস কত? z। তাহলে এখানে লেখা আছে x u ভ্যারিজিয়াস সামথিং হবে। তো এটা সহজেই করা যাবে। প্রমাণ করতে চাইলেও x সমান আমরা পেয়ে যাচ্ছি ধরো k1y, আর এখান থেকে u সমান পেয়ে যাচ্ছে ধরো k2z। এটাকে ভাবো 1 নম্বর সমীকরণ, আর এটাকে ভাবো 2 নম্বর সমীকরণ। 1 আর 2 কে যদি আমরা গুণ করি, পাশে অবশ্যই লিখে দিতে হবে k1 k2 হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে বাম পক্ষ কি আছে? x ইন্টু ইউ, আর ডান পক্ষ হচ্ছে এটা। তাহলে k1y ইন্টু লিখতে পারবো k2y। এখান থেকে আমরা লিখছি x ইউ সমান k1 k2, এখানে z আছে, k1 k2 পেয়ে যাচ্ছি y ইন্টু z। তা দেখো এই সমান, আর যদি ধ্রুবক দুটোকে আমরা বাদ দিয়ে দিই, এই জিনিসটিকে যদি আমরা বাদ দিয়ে দিই, তার জায়গায় আমরা ভ্যারিজিয়াস নিয়ে আসতে পারবো। তাহলে x ইউ ভ্যারিজিয়াস কত পেয়ে যাবো? y z। তাহলে দেখো শূন্যস্থানে তো আমাদের x ইউ ভ্যারিজিয়াস দেওয়া আছে, শুধু বসবে কত? y z। এখানে বসবে y z। তারপরে 4টা দেখো, বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান যদি y হয়, তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মান কত হবে? এটাও তোমাদের বইয়ের অঙ্ক দেখবা। বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখান থেকে দেখো দেখি আমরা এরকম লিখতে পারি কিনা, যে sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার প্লাস যেটা আছে সেটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? মাইনাস। আবার আমরা এইরকম সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয়? 1। এখান থেকে যদি আমি sin স্কয়ার কে ডান দিকে নিয়ে যাই, তাহলে cos স্কয়ার থিটা সমান পেয়ে যাবো কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমি 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় কি লিখতে পারবো? cos স্কয়ার থিটা। এটা আমি লিখে রাখছি cos স্কয়ার থিটা। অতএব যদি আমি রাখি এখন, এটা সমান লিখে রাখছি sin থিটা সমান কত? cos স্কয়ার থিটা। যে মান বের করতে বলছে আমাদের, এটা ধরো। তাহলে অতএব আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখানে দেখো আমরা cos কে cos এই রাখছি, আর এইটাকে আমরা cos স্কয়ার এর স্কয়ার লিখছি। cos টু দি পাওয়ার 4 আছে, এখানে লিখছি আমরা cos স্কয়ার এর স্কয়ার। এই cos স্কয়ার মানে হচ্ছে আবার sin থিটা। তাহলে এটাকে লিখতে পারছি cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা মানে কি? sin থিটা। cos স্কয়ার মানে কি? sin থিটা। তাহলে এখানে বসাচ্ছি sin থিটা, আর যেহেতু এটার স্কয়ার আছে তাহলে স্কয়ার পড়ে যাচ্ছে, আর এটা আমরা দেখতে পাচ্ছি আবার সূত্র পড়ে যাচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। কি পেয়ে যাচ্ছি আমরা? এটা সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে শূন্য স্থানে আমাদের বসে যাবে কত? 1। শূন্য স্থানে বসে যাবে আমাদের 1। তারপরে প্রশ্নগুলো দেখো তাহলে।
তারপর দেখো 5-এরটা বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত বাহু দুটি, আবার দেখো একবার পড়ে নি, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ। তাহলে আমরা একটা প্রয়োগ দেখেছিলাম যে এরকম যদি কোনো একটা ত্রিভুজ থাকে আর এই ত্রিভুজের দুটো, এই ধরো এবিসি যদি আমরা নামকরণ করে দিই, তাহলে এখন বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যদি আমরা আঁকি এখানে, তাহলে এটার নাম যদি আমরা ডি আর ই দিই, তাহলে বলছে এবি বাহু আর এসি বাহুকে এরা কি করবে, সমান অনুপাতে ভাগ করবে। অর্থাৎ এখানে এডি বাই বিডি, এই যে এডি বাই বিডি, আবার বলছি এডি বাই বিডির মান যা পাবো, বলছে এই বাই ইসি এর মান সবসময় কি থাকবে, একই থাকবে। অর্থাৎ এরা কি করবে, সমান অনুপাতে ভাগ করবে। কি হবে, সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে বিভক্ত করে সমান অনুপাতে, এই জিনিসটা আমাদের শূন্য স্থানে লিখতে হবে। 6টা দেখো, বলছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যার গড় এ হয়, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। আবার বলছি দেখো, বলছে পি সংখ্যক টোটাল যে সংখ্যা আছে তাদের গড় কত বলছে বি। তাহলে এখন যদি আমরা টোটাল সংখ্যাটির সমষ্টি মানে পি সংখ্যক সংখ্যার টোটাল মান বের করি, তাহলে এটা পেয়ে যাবো পি ইন্টু বি। পি সংখ্যক সংখ্যার গড় বলছে কত, বি। তাহলে টোটাল পি সংখ্যক সংখ্যার সমষ্টি যেটা পাবো সেটা হচ্ছে পি বি। আবার বলছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলছে কত, এ। তাহলে আমরা পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার কি করছি, আমরা সমষ্টি বের করছি। তাহলে এটা পেয়ে যাবো আমরা এ ইন্টু পি প্লাস কিউ। এবার যদি পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা থেকে আমরা সমষ্টি থেকে পি সংখ্যক সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে আমাদের শুধুমাত্র কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, এখন আমরা পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা থেকে যদি আমরা পি সংখ্যক সংখ্যার বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কিউ সংখ্যক। অর্থাৎ এটাকে সরল করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আবার বলছি দেখো, বলছে পি সংখ্যক সংখ্যার গড় কত বলা আছে বি, আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলা আছে কত এ। তাহলে এখন পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত পেয়ে যাবো আমরা, পি প্লাস কিউ ইন্টু কত এ। আর এখানে আমরা এই পি সংখ্যক সংখ্যার গড় বলা আছে কত বি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়ে যাবো আমরা কত, পি বি। এখন এখানে আছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, আর এখানে হচ্ছে পি সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে আমরা পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি থেকে যদি পি সংখ্যক সংখ্যার সমষ্টি বাদ দিই, তাহলে পড়ে থাকবে টোটালটা কিউ সংখ্যক সংখ্যা। অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস কত, পি। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ সংখ্যক সংখ্যার সমষ্টির কি হবে, কিউ সংখ্যক সংখ্যার গড় পাবো। এটাকে যদি আমরা একটু সরল করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি পি এ ইন্টু কিউ এ মাইনাস পেয়ে যাচ্ছি পি বি বাই পি প্লাস কিউ মাইনাস পি। এটা আমরা কেটে দিতে পারছি, নিচে পড়ে থাকছে কিউ। এখান থেকে আমরা একটা কাজ করছি, এটা থেকে পি কমন নিচ্ছি। তাহলে পি যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে এ মাইনাস বি, আর এখানে পড়ে থাকছে শুধুমাত্র প্লাস কিউ এ, আর নিচে থাকছে কত, কিউ। এটাকে আমরা এর নিচে একবার কিউ লিখতে পারি, এর নিচে একবার কিউ লিখতে পারি। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে পি বাই কিউ ইন্টু এ মাইনাস পি প্লাস এখানে এটা কি হবে, কেটে যাবে, কিউ এ বাই কিউ। কিউ যদি আমরা কেটে দিই, তাহলে পড়ে থাকছে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস এ। তাহলে শূন্য স্থানে বসবে আমাদের এই জিনিসটা। তাহলে 2 দাগের গুলো হয়ে গেল আমাদের। তারপরে আমরা 3 দাগের সত্য মিথ্যা যেটি আছে সেটা করে নিলে এই ভিডিওতে। আরো যদি তোমাদের চাহিদা থাকে, প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আরো ভিডিও চাই। তো দেখো প্রথমে কি বলা আছে সত্য মিথ্যা। 3-1 বলছে x² + x + 1 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব।
x স্কয়ার প্লাস x প্লাস 1 তোমাদের এটা বইয়ের অঙ্ক। তো আমরা জানি এই সমীকরণটাতে a এর মান কত বলো 1, b এর মান কত 1, c এর মান কত 1। কেমন করে বুঝবো? x স্কয়ারের আগে যেটা থাকে সেটা হচ্ছে a এর মান, x এর আগে যে সহগটা থাকে সেটা হচ্ছে b এর মান, আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে c এর মান। আবার x স্কয়ারের আগে যেটা থাকে সেটা হচ্ছে a এর মান, x এর আগে যে সহগটা থাকে সেটা হচ্ছে b এর মান, আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে c এর মান। আর বলছে বীজদ্বয় বাস্তব, তাহলে বাস্তব যদি হয় তাহলে অবশ্যই b স্কয়ার মাইনাস 4ac যেটা আছে এর মানটা শূন্য হতে হবে, না হয় শূন্য থেকে বেশি হতে হবে। এখন আমরা দেখি সরল করে কেমন পাচ্ছি। তাহলে দেখো a এর b এর মান কত এখানে 1, 1 এর স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান হচ্ছে 1 ইনটু c, c এর মান কত হচ্ছে 1, 1 এর বর্গ 1, 4 গুণ 1 গুণ 4, তাহলে সরল করে পেয়ে যাচ্ছি আমরা কত -3। মাইনাস মানে হচ্ছে এই সংখ্যাটা শূন্য থেকেও ছোট, আর শূন্য থেকে যদি ছোট হয় তাহলে এর বীজগুলো হবে কি কাল্পনিক বা অবাস্তব। কাল্পনিক বা কি হবে অবাস্তব। তাহলে এখানে বলা আছে কি বাস্তব, এই জন্য 1 এর উত্তর আমাদের কি হবে মিথ্যা হবে। 1 এর উত্তরটা আমরা কি পাবো মিথ্যা পাবো। দুই প্রশ্ন দেখো, বলছে x ভ্যারিজিয়াস অন বাই y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n কেটে গেছে, x টু দি পাওয়ার y টু দি পাওয়ার n ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো এখানে বলা আছে x ভ্যারিজিয়াস অন বাই y যদি হয় তাহলে x টু দি পাওয়ার y টু দি পাওয়ার n এটা সমান কি ধ্রুবক হবে? এটা অবশ্যই সত্য হবে। দেখো কেন হবে। এখান থেকে আমরা x সমান k বাই পেয়ে যাচ্ছি কত y, এখানে সরল করলে xy সমান কত পেয়ে যাব, xy সমান পেয়ে যাচ্ছি k। তাহলে এটা তো একটা ধ্রুবক সংখ্যা, উভয় পক্ষে যদি আমরা n নিয়ে নিই তাহলে একবারে লিখলাম x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n সমান কত k টু দি পাওয়ার n, আর এটা তো নিজে একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটা হয়ে গেল সত্য। এটা পেয়ে যাচ্ছে কি তাহলে আমরা সত্য। তাহলে 2 হলো। নেক্সট আমরা 3টা দেখব। বলছে sin স্কয়ার থিটা sin স্কয়ার 2 থিটা, কি বলা আছে sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা সমান বলছে 2। দেখো এটা মিথ্যা হবে, কারণ হচ্ছে যে এইখানে যে জিনিসটা থাকবে সেটা যদি একই জিনিস থাকে তাহলে এর সূত্র অনুসারে সব সময় কত হবে 1। যেমন ধরো আমি লিখছি যে sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস ধরো cos স্কয়ার 30 ডিগ্রি, তাই এটাকে সূত্র অনুসারে লিখতে পারবো আমরা কত 1 লিখতে পাবো, কারণ এটা সূত্র। যদি আমি এরকম লিখি sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, তাও এটা সূত্র অনুসারে লিখতে পারবো 1। তাহলে এখানে 2 বলা আছে, এটা কি হবে মিথ্যা হবে। এটা হবে কি মিথ্যা, এটা সূত্র অনুসারে 1 হওয়া উচিত ছিল। 4টা দেখো, বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। 3টি সমরেখ বিন্দু দিয়ে এটা কখনোই সম্ভব হবে না। বলছে একটা সরল রেখার উপর ধরো 3টা বিন্দু এরকম ভাবে আছে, তো এটা দিয়ে কি কখনো বিন্দু ত্রিভুজ বৃত্ত আঁকা যাবে যাতে করে 3টা বিন্দু কি হয় পরিধির উপর থাকে? তাহলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য এটা পাবো আমরা কি মিথ্যা। যদি অসমরেখ হতো তখন কিন্তু কি হতো সত্য হতো। তাহলে প্রশ্নটা দেখো বলা আছে এরকম যে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটা হবে মিথ্যা। 5টা দেখো, বলছে রূপাভার a মাইনাস b এর অনুবন্ধী করণী। রূপাভার a মাইনাস b এর অনুবন্ধী, আচ্ছা দেখো আমরা অনুবন্ধী বের করার নিয়ম জানি যে যেটার রুট থাকবে তার চিহ্নটা কি করতে হয় চেঞ্জ করতে হয়। তাহলে এর উত্তর হওয়া উচিত মাইনাস a মাইনাস রুটে মাইনাস b, এটা হওয়া উচিত, কিন্তু প্রশ্নে আমাদের এটা দেওয়া নেই, তাহলে এটাও পেয়ে যাচ্ছি আমরা কি মিথ্যা। এটাও পেয়ে যাচ্ছি আমরা মিথ্যা। নেক্সট 6 রান করে দেখো, বলছে sec থিটা সমান হচ্ছে cosec ফাই যদি হয়, আর যেখানে বলছে থিটাটা 0 আর 90 এর মধ্যে থাকছে,
আর ফাইটাও 0 আর 90 এর মধ্যে থাকছে, হচ্ছে sin থিটা প্লাস ফাই এর মান কত হবে। তাহলে এখানে আমরা যেটা শর্ত দেওয়া আছে sec থিটা সমান হচ্ছে cosec ফাই। এখান থেকে আমরা লিখতে পারবো sec থিটা সমান sec 90 ডিগ্রি মাইনাস ফাই। এটা কিন্তু সূত্র, sec 90 মাইনাস ফাই মানে হচ্ছে cosec ফাই। তাহলে এখান থেকে sec sec যদি দুই দিক থেকে বাদ দিয়ে দিই, থিটা সমান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস ফাই। এই মাইনাস ফাই কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে প্লাস থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। এখন আমাদের চেয়েছে যে sin থিটা প্লাস ফাই এর মান কত। তো থিটা প্লাস ফাই মানে তো 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মান কত জানি আমরা 1। তাহলে এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি 1। সত্যি বলা আছে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা তাহলে কি সত্য। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে। আরো ভিডিও যদি চাহিদা থাকে বড় প্রশ্ন তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের যথাসাধ্য চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার। আর হচ্ছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের এখানে সমাধান তোমরা পেয়ে যাবে। আরো অন্যান্য বিষয় যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।